হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। প্রথমেই বলতে চাই সরি, কারণ আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। 3-4 দিন কোনো ভিডিও আসেনি ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য। কারণ আমি বাড়িতে ছিলাম না, একটু বাইরে ছিলাম। আমি তোমাদেরকে ইউটিউব পোস্টে জানিয়েছিলাম, আর গ্রুপেও আমি অনেকদিন কোনো মেসেজ করিনি। তো ভাই সরি, আমি সেই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে আমি কোশ্চেন নিয়ে চলে এসেছি। আমি এটা নাম দিচ্ছি প্র্যাকটিস সেট 7। আমি জানি আগের প্র্যাকটিস সেট 6-এ পার্ট 1 এসেছিল, পার্ট 2 আসেনি। সব মেকআপ করে দেবো, কোনো চাপ নেই। ওকে, তো চলো আজকে সমস্ত কোশ্চেন আছে এসি সার্কিট থেকে। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন, একটি এসি ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ভি ইকুয়াল টু 200 সাইন 100 পাইটি ভোল্ট এর আরএমএস ভ্যালু কত হবে? দেখো এই যে যেটা দেওয়া আছে, সাইনের আগে যেটা গুণ আছে সেইটা সবসময় হয় ভি নট। তাহলে ভি নট হচ্ছে কত? 200। মানে এটা আরএমএস ভ্যালু নয়, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আরএমএস বের করতে গেলে কি করতে হবে? আমাকে যদি ভি আরএমএস বের করতে দেয়, তাহলে ভি নট বাই √2 করে দেবো। তাহলে 200 বাই √2। তাহলে ওপর নিচে একটা √2 দিয়ে গুণ করে দেবো। তাহলে √2 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 100 √2। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন দেখো, একটি এসি কারেন্টের আরএমএস ভ্যালু 5 অ্যাম্পিয়ার, কারেন্টের পিক ভ্যালু কত? দেখো যদি পিক ভ্যালু বের করতে চাই, তুমি আরএমএস ভ্যালুকে √2 দিয়ে গুণ করে দেবে। তাহলে পিক ভ্যালু হয়ে যাবে 5 √2। যেটা আরএমএস ভ্যালু বলবে তাকে তুমি রুট দিয়ে, মানে √2 দিয়ে গুণ করে দেবে। কারণ ফর্মুলা আমি তোমাকে এখানেই লিখে দিয়েছি, VRMS ইকুয়াল টু ভি নট বাই √2, আবার IRMS ইকুয়াল টু আই নট বাই √2। নেক্সট কোয়েশ্চেন, একটি এসি কারেন্ট I ইকুয়াল টু 10 সাইন 100 পাইটি প্লাস 5 পাই বাই 3, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার দ্বারা দেওয়া হয়েছে। টি ইকুয়াল টু 0 সময়ে কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত হবে? এই যে তোমাকে ইকুয়েশনটা বলেছে, এখানে তুমি টি এর জায়গায় 0 বসিয়ে দাও, একদম ইজি কোয়েশ্চেন। দেখো আমি বারবার বলছি, তোমরা ইজি টু মডারেট কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি বেশি করে সলভ করে যাও। কারণ এই কঠিন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে এই সহজ কোয়েশ্চেনগুলো তোমরা ভুল করছো। ঠিক আছে, তাই আমি যেটা বলছি সেটা শোনো, ভালো হবে। ঠিক আছে, অবশ্যই ভালো হবে। আর দেখবে যে এই ইজি টু মডারেট কোয়েশ্চেনগুলো যখন তোমরা পেরে যাচ্ছ, তখন দেখবে যে যেগুলো হার্ড লেভেল কোয়েশ্চেন আছে সেগুলোও তোমরা পারছো। তার জন্য আগে তো ভিতটা শক্ত করতে হবে না, এটা মাথায় রাখবে। আর সব কোশ্চেন তো কঠিন হবে না। হ্যাঁ, 30টা কোশ্চেন সহজই হবে, বাকি 5টা কোশ্চেন খুব কঠিন হবে। তো ওই 30টা কোশ্চেনের তো নাম্বারটা আগে তোলো। তাহলে এখানে যদি তুমি টি ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে আই সমান কত হয়ে যাবে? 10 সাইন পাই বাই 3। পাই বাই 3 মানে 60, অর্থাৎ 10 ইন্টু √3/2। তাহলে অ্যান্সার হবে 5 √3। নেক্সট, একটি এসি সার্কিটে ভোল্টেজ ভি সমান 100 সাইন 200t ভোল্ট এবং কারেন্ট এইটা। ঠিক আছে, তো সার্কিটের অ্যাভারেজ পাওয়ার কত? যখনই বলবে সার্কিটের অ্যাভারেজ পাওয়ার বের করো, পি অ্যাভারেজ মনে রাখবে আই নট ভি নট বাই 2 কস থিটা। ঠিক আছে, আই নট কত? 100। ভি নট কত? সরি, আই নট হচ্ছে 5 আর ভি নট হচ্ছে 100। এই সাইনের আগে যেটা গুণ আছে এইটা হচ্ছে ভি নট, আর এইটা হচ্ছে আই নট। তাহলে 100 গণিত 5/2 ইন্টু কস থিটা কত? থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। দেখো এই যে তুমি দেখছো এখানে সাইন 200t, 200টির পরে কিছু আছে কি? নেই। আর এখানে দেখো 200t মাইনাস π/2, তাহলে দশা পার্থক্য কত হবে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে? π/2। তাহলে এখানে তুমি লিখে দেবে cos π/2। তো cos π/2 তো 90 ডিগ্রি, মানে 0। তাহলে কোনো রকম কোনো পাওয়ার খরচা হবে না। তাহলে এই ফর্মুলা যদি তোমার না মনে থাকে, তাহলে তুমি অঙ্ক কিন্তু করতে পারবে না। ঠিক আছে, একটি পিওর রেজিস্টরের রেজিস্ট্যান্স 20 ওহম, তার দুই প্রান্তে 200 ভোল্ট আরএমএস এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। রেজিস্টরের অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন কত হবে? দেখো অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন পিওর রেজিস্টার কিন্তু, তো একদম ইজি, পি ইকুয়াল টু ডাইরেক্ট আই স্কোয়ার আর হয়ে যাবে। ঠিক আছে, আই নট স্কোয়ার আর, এই আই স্কোয়ারটা মানে আই নট স্কোয়ার আর। তো আই নট তুমি কি জানো? বের করে নেবো। আই নট আমি বের করে নেবো না জানলে। ঠিক আছে, কারণ এখানে দেখো দুই প্রান্তের 200 ভোল্ট তো বলেই দিয়েছে, তো 200/20 মানে কত? 10। তাহলে 10-এর স্কয়ার, কারণ আমরা জানি ভি সমান আই আর, তাহলে আই সমান ভি/আর করে দিলাম, যে আইটা বের করে নিলাম। আর আর কত? আর বলে দিয়েছে 20। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার আর যদি হয়, তাহলে ইন্টু 20। ব্যাস, বিশুদ্ধ রোধক যখন থাকবে তখন এইটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। ঠিক আছে, একদম ইজি, 100 ইন্টু 20, তাহলে কত হবে? 2000 ওয়াট। নেক্সট, একটি পিওর ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স 50 ওহম, তার মানে XL ইকুয়াল টু 50 ওহম। তার মধ্যে 4 অ্যাম্পিয়ার আরএমএস কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আরএমএস কারেন্ট তার মানে IRMS সমান 4 অ্যাম্পিয়ার। ইন্ডাক্টরের দুই প্রান্তে আরএমএস ভোল্টেজ কত হবে?
তার মানে ভি আরএমএস জানতে চাওয়া হচ্ছে। তাহলে ভিআরএমএস যদি জানতে চাওয়া হয় তাহলে ভিআরএমএস সমান কি? দেখো একটা কথা বলি, খুব ভালো করে বুঝবে। এই এক্সএল বলো বা এক্সসি বলো, এরা কিন্তু রোধের মতোই কাজ করে। আমরা জানি ভি সমান আইআর, ঠিক আছে? তাহলে আই আরএমএস ইন্টু এক্সএল, আইআর করে দিলাম। তাহলে আইআরএমএস কত? আইআরএমএস তো বলাই আছে 4 অ্যাম্পিয়ার। আর এক্সএল কত? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 50, তাহলে 50 ইন্টু 4, তার মানে 200 ভোল্ট। এইটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। একটি পিওর ক্যাপাসিটিভ এর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স 50 ওহম এবং তার মধ্যে 4 অ্যাম্পিয়ার আরএমএস কারেন্ট প্রবাহিত হচ্ছে। ক্যাপাসিটারের আরএমএস ভোল্টেজ কত? একদম ইজি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে লেখা হয় এক্সসি দিয়ে, তো বলা আছে 25, ঠিক আছে? আইআরএমএস বলা আছে কত না 4, বেশ। তো ক্যাপাসিটারের আরএমএস ভোল্টেজ তো ভি ইকুয়াল টু আইআর। এখানে আর এর কাজ কে করছে? রোধের কাজ কে করছে? এক্সসি। তাহলে 4 ইন্টু 25 সমান 100 ভোল্ট। একটি এসি সার্কিটে আর সমান 6 ওহম, এক্সএল সমান 8 ওহম, সার্কিটের ইম্পিডেন্স কত? ডাইরেক্ট ফর্মুলা যখন এরকম দেওয়া থাকবে, আমি এতক্ষণ পিওর রেজিস্টিভ সার্কিট পড়ছিলাম, পিওর ইন্ডাকটিভ সার্কিট পড়ছিলাম, কিন্তু এখানে রেজিস্ট্যান্সও আছে আবার ইন্ডাকটেন্সও আছে, তাই না? তাহলে এরকম যদি হয়, তাহলে যদি বলে ইম্পিডেন্স বের করতে, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ঠিক আছে? 6 স্কোয়ার কত? 36, 8 স্কোয়ার কত? 64, 100, তার মানে 10, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 10 ওহম। নেক্সট, একটি সিরিজ আরএল সার্কিটের রেজিস্ট্যান্স 12 ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 5 ওহম, সার্কিটে 13 অ্যাম্পিয়ার আরএমএস কারেন্ট প্রবাহিত হলে অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ কত হবে? দেখো এখান থেকে তুমি দুটো জিনিস বের করতে পারবে, সেটা হচ্ছে প্রথমে জেড বের করো, রুট আন্ডার 12 স্কোয়ার কত? 144 শিখিয়ে দিয়েছি, এই দুটো স্কোয়ার করে যোগ করে দেবে, আর এটা কত? 25, তার মানে এইটা হয়ে যাবে 13, 169 হবে, ঠিক আছে? এবার বলেছে কি যে সার্কিটে 13 অ্যাম্পিয়ার আরএমএস কারেন্ট প্রবাহিত হলে অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ কত হবে? অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ মানে ভি ইকুয়াল টু কি? আইআর, বটে তো? তাহলে এখানে কিন্তু আই ইন্টু জেড করবো। এবার তুমি বলবে স্যার এক্সএল বা এক্সি কেন করলেন না? কারণ এখানে তো শুধুমাত্র এল নেই, এল আছে আবার আর আছে, তাহলে আমাকে তো আগে বের করে নিতে হবে জেডটা, তাই না? তাহলে আই ইন্টু জেড, আই তো বলেই দিয়েছে 13 ইন্টু 13, তাহলে উত্তর হবে 169 ভোল্ট। নেক্সট, একটি সিরিজ আরসি সার্কিটের রেজিস্ট্যান্স 6 ওহম, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স 8 ওহম, সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত? দেখো পাওয়ার ফ্যাক্টর যদি আমি বলি সেটা হচ্ছে cos থিটা, এটা মাথায় রাখবে। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সবসময় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যদি আমি আঁকি, তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ভূমি হবে আর, এটা সবসময় মনে রাখবে, ভূমি হবে আর, এইটা হবে জেড। আর যেমন সার্কিট বলবে এই লম্বটা সেই রকম হবে, যেমন আরসি সার্কিট বলেছে, তাহলে আরসি হলে হবে কি না এই যেটা আর, তাহলে এইটা হবে এক্সসি। যদি আর এল সার্কিট বলতো তাহলে এটা হতো এক্সএল, এটাকে বলবো কি? ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। যারা জানো না, এসি সার্কিটের আমি ওয়ান শট করিয়ে রেখেছি, অবশ্যই একবার দেখে নেবে। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা। তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস সরি আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার। তো আর কত? আর তো বলাই আছে ভাই, আর হচ্ছে গিয়ে 6 বাই রুট আন্ডার আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 6 স্কোয়ার 36, আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স 8 স্কোয়ার 64, তো 100 মানে হচ্ছে গিয়ে 10, তাহলে কত হলো? 0.6, ব্যাস হয়ে গেল পাওয়ার ফ্যাক্টর। নেক্সট, একটি সিরিজ আরএলসি সার্কিটের আর সমান 10 ওহম, এক্সএল সমান 20 ওহম, এক্সসি সমান 10 ওহম, সার্কিটের ইম্পিডেন্স কত? ইম্পিডেন্স মানে জেড, ঠিক আছে? শিখিয়ে দিয়েছি স্যার, কিন্তু এখানে আরএলসি 3 জনাই আছে, যে যদি 3 জনাই থাকে তাহলে ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার স্কোয়ার, রুট আন্ডার আর স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার 100, প্লাস এক্সএল মাইনাস এক্সসি যদি করো তাহলে দেখো 20 মাইনাস 10, তার মানে 10 তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে রুট আন্ডার 200 মানে হচ্ছে গিয়ে 10 রুট 2, ঠিক আছে? রুট 2 তো 1.414, তাহলে 14.14 ওহম। নেক্সট, একটি সিরিজ আরএলসি সার্কিটে আর সমান 10 ওহম, এক্সএল সমান 30 ওহম, এক্সসি সমান 20 ওহম, অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ 100 ভোল্ট হলে সার্কিটের অ্যাভারেজ পাওয়ার কত? একদম ইজি ভাই, অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা আমি তোমাদেরকে বলেই দিয়েছি। তুমি যদি আরএমএস দিয়ে করো সেটাও হবে, আবার তুমি যদি ভাবো যে না আমি ম্যাক্সিমাম ভোল্টেজ দিয়ে করব সেটাও হবে।
ঠিক আছে, দেখো তাহলে কি হবে এখানে আর একটা ফর্মুলা বলে দিচ্ছি, IRMS VRMS cos থিটা। এবার স্যার আমাকে প্রথমে জেড বের করতে হবে, রুট আন্ডার 10² 100, এক্সএল মাইনাস এক্সি মানে 30 মাইনাস 20 অর্থাৎ আবার 10² 100, তাহলে আবার সেই কত হবে না 10√2। বেশ, এবার আমি তো আই জানি না, না আমাকে 100 ভোল্ট ভিআরএমএস বলে দিয়েছে, তাহলে IRMS সেটা কত, IRMS হচ্ছে তোমার V/Z, তাহলে ভি তো 100 আর জেড কত, জেড হচ্ছে 10√2, তাহলে 10 100, ঠিক আছে, তাহলে 2 5 10, তাহলে 5√2, এইটা হচ্ছে IRMS। তাহলে অ্যাভারেজ পাওয়ার কত, IRMS VRMS মানে এখান থেকে বের করছি, IRMS কত, IRMS হচ্ছে 5√2, VRMS কত, VRMS হচ্ছে এইদিকে 100 ইন্টু কস থিটা কত, দেখো এখানে বলা আছে কস থিটা, বাহ খুবই সুন্দর, কস থিটা তো আমি জানি না, কিন্তু কস থিটাটা আমাকে বের করতে হবে, কি করে বের করব সেটাও শিখিয়ে দিয়েছে। এই কোশ্চেনটা কিন্তু একটু বড় কোশ্চেন, হ্যাঁ কি না R/Z, জেডটা কত, জেড দেখো আমি বের করেছি 10√2, আর ঠিক আছে ফর্মুলাও কিন্তু R/Z, হ্যাঁ তো আর তো তোমরা জানো আর কত, আর তো বলা আছে ভাই 100, 100 নয় 10, ঠিক আছে, আর জেড কত, জেড হচ্ছে 10√2, তাহলে 10 কেটে গেল তো 1/√2, তাহলে এখানটা তুমি 1/√2 করে দাও, তো √2 কেটে গেল, তাহলে 100 গণিত 5, তার মানে 500 ওয়াট। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। একটি এসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 60 ডিগ্রি, ভোল্টেজের আরএমএস ভ্যালু 200 ভোল্ট এবং কারেন্টের আরএমএস ভ্যালু 5 অ্যাম্পিয়ার, অ্যাভারেজ পাওয়ার কত। দেখো তোমাকে যখন অ্যাভারেজ পাওয়ার বের করতে বলবে তুমি ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, ঠিক আছে, কি না পি ইকুয়াল টু IRMS VRMS cos থিটা। এবার এখানে দেখো ফেজ ডিফারেন্স 60 ডিগ্রি বলা আছে, তাহলে IRMS কত, IRMS হচ্ছে গিয়ে 5, VRMS কত, VRMS হচ্ছে 200 ইন্টু কস থিটা কত, cos 60 হচ্ছে গিয়ে হাফ, ব্যাস হয়ে গেল। তাহলে এদিকে তুমি 100 কেটে দিলে, তাহলে উত্তর হয়ে যাবে 500। নেক্সট দেখো ভাই, একটি সিরিজ RLC সার্কিটে আর সমান 20 ওহম, এল সমান 0.2 হেনরি, সি সমান 50 মাইক্রোফ্যারাড, সার্কিটটি রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, মানে ওমেগা চাইছে ভাই, ঠিক আছে, এটা চাইছে ওমেগা, তাহলে ওমেগা আমি কি করে বের করব, দেখো ওমেগা বের করতে গেলে যদি সব থেকে ভালো হয় আমাকে যদি কেউ বলে দেয় যে ফর্মুলাটা, যেমন ধরো আমি এরকম লিখি তাই না, I = I0 সাইন ওমেগা টি প্লাস থিটা, এইরকম যদি কেউ বলে দেয় তাহলে তো খুব ভালো কথা, আমি কম্পেয়ার করে ওমেগা বের করে দেবো, কিন্তু এখানে তা তো বলা নেই, তাহলে কি করে বের করা হবে, একদম সহজ, কারণ এখানে বলেছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মানে যে ফ্রিকোয়েন্সিতে কারেন্ট ম্যাক্সিমাম হয়, তার তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে ω0 = 1/√LC, তাহলে 1/√L কত 0.2 আর সি কত 50 মাইক্রোফ্যারাডে আছে। ওকে, তো মাইক্রোফ্যারাডকে তুমি তো অবশ্যই ফ্যারাড করতে পারো, কত দিয়ে গুণ করতে হবে, 10⁻⁻6। বেশ, ওকে, তাহলে কত হবে, এটা তো 5 2 10, ঠিক আছে, তাহলে 1 যেটা হবে সেটা হয়ে যাবে দেখো √10⁻⁻4, তাহলে ওপরে গেলে 10 স্কোয়ার, তাহলে 100, ব্যাস, তাহলে 100 রেডিয়ান পার সেকেন্ড, -6 কেন করলাম, কারণ মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করেছি। একটি সিরিজ RLC সার্কিট রেজোনেন্সে রয়েছে, আর সমান 10, অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ 100 ভোল্ট, রেজোনেন্সের সময় কারেন্ট কত, বাহ খুব ভালো একটা কোশ্চেন, রেজোনেন্সের সময় কারেন্ট I সমান, দেখো জেনারেলি আমরা জানি I সমান V/Z, বাট যখন রেজোনেন্স হয় তখন কিন্তু ω/L = 1/ωc হয়ে যায়, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সেম হয়ে যায়, তাহলে তখন গোটা সার্কিটটা শুধু আর এর মতো কাজ করে, মানে রেজিস্ট্যান্সের মতো কাজ করে, এদের কিন্তু এল সি এদের কোনো গুরুত্ব এখানে আর থাকে না। তাহলে সেই ক্ষেত্রে ভি সমান কত, এখানে ভি সমান 100 ভোল্ট, আর জেডের জায়গায় আমি শুধু আর লিখে দেবো, আর মানে 10, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 10 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো, একটি এসি সার্কিটের আরএমএস ভোল্টেজ 220 ভোল্ট এবং আরএমএস কারেন্ট 5 অ্যাম্পিয়ার, সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 0.8 হলে অ্যাভারেজ পাওয়ার কত, তো পাওয়ার ফ্যাক্টর তো বলাই আছে, তো পাওয়ার ফ্যাক্টর কত বলে দিয়েছে, কস থিটা, কস থিটার ভ্যালু বলা আছে কত না 0.8, ঠিক আছে, তো আরএমএস ভোল্টেজ মানে ভিআরএমএস বলা আছে, আরএমএস কারেন্ট মানে 5 অ্যাম্পিয়ার বলা আছে। বেশ, এবার অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা তো আমরা সবাই জানি যে পি অ্যাভারেজ = VRMS IRMS cos থিটা, তাহলে 5 ×
220 সব আরএমএস বলাই আছে। cos θ মানে হচ্ছে 0.8। পয়েন্ট তুলে দিয়ে তুমি এখানে এই জিরোটা কেটে দিতে পারো। তাহলে 5 8 40, 4 2 8, 4 2 8, ঠিক আছে। তাহলে 880 ওয়াট। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি সিরিজ আরএল সার্কিটে আর সমান 30 ওহম এবং এল সমান 0.1 হেনরি সার্কিটে 50 হার্জ এসি সাপ্লাই দেওয়া হয়েছে। সার্কিটের ইম্পিডেন্সের ম্যাগনিটিউড প্রায় কত হবে? ইম্পিডেন্সের ম্যাগনিটিউড, ইম্পিডেন্স মানে তো আমরা জানি জেড। এটা কেমন সার্কিট? আরএল সার্কিট। তাহলে আর স্কোয়ার প্লাস প্লাস এক্সএল তার স্কোয়ার। তো আর তো বলাই আছে 900, আর এটা 0.1, তার মানে 0.01। এই হচ্ছে কেস। আচ্ছা, সার্কিটের ইম্পিডেন্সের ম্যাগনিটিউড এল বলা আছে, ও এক্সএল তো বলা নেই না, এল বলা আছে। এক্সএলটা বের করতে হবে। এক্সএল মানে হচ্ছে ওমেগা এল সমান 2 পাই এফএল। ঠিক আছে। তো 2 পাই, এফ তো বলা আছে, এফ কত? 50 হার্জ ফ্রিকোয়েন্সি। আর এল কত বলা আছে? 0.1। ওকে, তাহলে এই জায়গাটা হবে, দেখো এটা পয়েন্ট তুলে 0 কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 10 পাই। 10 পাই মানে জেনারেলি 3.14 হয়, তাহলে আমি বলতে পারি 31.4। ঠিক আছে, 10 যেহেতু আছে, ওমেগা এল আমি বের করে ফেললাম, তাহলে 31 তার স্কোয়ার। 0.4 নিলাম, এমনি কাছাকাছি অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এক্সাক্ট অ্যান্সারটা মিলবে না। তাহলে রুট আন্ডার যেটা আসবে 900 প্লাস 31 স্কোয়ার কত হয়? 1 1 1, তাই না? আর 3 1 3, 3 1 3, আর 3 3 6। ওকে, আর 3 3 9, 961। তাহলে 900 আর 961 মানে হচ্ছে 1861। 1861। দেখো 4 স্কোয়ার হচ্ছে 1600, মানে 40 স্কোয়ার তো 1600 হবে। 45 স্কোয়ার অনেক বেশি হবে, এটা হবে না। 40 স্কোয়ার 1600, 45 স্কোয়ার হবে 25, আর 4 5 20, 20 25 হবে। ঠিক আছে। 35 স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার 25, আর 3 4 12, 1225 হবে। 30 তো হবে না ভাই, তাহলে কি 36 হবে? 36 আমি কিন্তু একটু বেশি হতো, একটু কম এসছে, মানে একটু বেশি আসবে অ্যান্সারটা। 1861 থেকে কিন্তু আসল অ্যান্সারটা একটু বড় আসবে। ঠিক আছে, তাহলে কিন্তু 45টা কিন্তু ফেলার নয়, তাই না? তাহলে এই 45টাই অ্যান্সার হবে 2025। তাহলে অ্যান্সার 45টাই হবে, কাছাকাছি এইটাই আছে। বুঝে গেল? একটি সিরিজ আরএলসি সার্কিটে আর সমান 10 ওহম, এল সমান 0.1 হেনরি এবং সি সমান 100 মাইক্রোফ্যারাড সার্কিটে 50 হার্জ ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাই দেওয়া হয়েছে। তাহলে অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ 100 ভোল্ট হলে আরএমএস কারেন্টের ম্যাগনিটিউড প্রায় কত হবে? খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো তোমাকে সবকিছু বলে দেওয়া আছে, আর বলা আছে, এল বলা আছে, সি বলা আছে, 50 হার্জ ফ্রিকোয়েন্সি বলা আছে, তো অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজও বলে দিয়েছে। আরএমএস কারেন্টের ম্যাগনিটিউড প্রায় কত হবে? দেখো জেনারেলি আমরা কি জানি যে আই ইকুয়াল টু কিন্তু হবে ভি বাই জেড। ঠিক আছে, কিন্তু আমি জেডটা জানি না। এখানে খেলা হচ্ছে ওই জেডটাকে বের করা। রুট আন্ডার কি হবে না ওমেগা এল তার স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার। ওমেগার জায়গায় কি বসাবে? 2 পাই এফ। ঠিক আছে, এল বলা আছে, সি বলা আছে, তাহলে তোমরা এই জেডটাকে বের করবে। এখানে এই অঙ্কটাতে না ক্যালকুলেটারের সাহায্য লাগতেও পারে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? না কাটতেও পারে এখানে। তাহলে জেডটা তুমি বার করবে, জেডটা বের করার পরে তারপরে তুমি আই ইকুয়াল টু ভি বাই জেড করে দেবে। অ্যান্সার সবাই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট যে 12টা কোয়েশ্চেন আছে, এই 12টা কোয়েশ্চেন কিন্তু পুরো থিওরি বেসড, ইলেকট্রিক ফিল্ড আর ওহমস ল থেকে আছে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের পুরো সিলেবাসটা একবার রিভাইজ করানোর, এটা আমার মাথায় আছে। আর এই জন্যই আমি কোয়েশ্চেনগুলো এরকম ভাবে সাজিয়েছি। ঠিক আছে, একটা স্থির আধান বিন্যাসের ক্ষেত্রে তড়িৎ বলরেখা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? বলরেখাগুলো কখনো নিজেদেরকে ছেদ করে না, এটা একদম সঠিক। পরিবাহী পৃষ্ঠ থেকে বলরেখা লম্বভাবে নির্গত হয়, এটাও একদম সঠিক। তড়িৎ বলরেখাগুলো সর্বদা বদ্ধ লুপ গঠন করে না, তড়িৎ বলরেখা বদ্ধ লুপ গঠন করে না, চৌম্বক বলরেখা বদ্ধ লুপ গঠন করে। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি সম্পূর্ণ বদ্ধ আবদ্ধ তল অবস্থিত। বেশ, তলটির মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখো কি বলছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটা সম্পূর্ণ বদ্ধ আবদ্ধ তল অবস্থিত। বেশ, আবদ্ধ তল। এবার কি বলছে, তলটির মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখো
ধরে নাও এইদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ঠিক আছে? তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা তলকে রেখে দিয়েছি, ক্লোজ সারফেস। তো সে কাজ করুক, এর ভেতরে তো কোনো আধান নেই, আর এর ভেতরে যদি আধান না থাকে তাহলে ফাই ইকুয়ালস টু জিরো, কারণ গাউসের সূত্র অনুযায়ী ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তো কিউ এনক্লোজড যদি জিরো হয় তাহলে জিরো বাই এপসাইলন নট দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কি হবে? সর্বদা শূন্য হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এটা লক করতে হবে, 1 মিনিট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি সমবিভব তলের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একটি আধান কিউ কে নিয়ে যেতে কৃতকার্য কত করতে হবে? এটা কিউ, হ্যাঁ। দেখো আমরা জানি যে কৃতকার্য ডাব্লু সমান কিউ ব্র্যাকেট ভি1 মাইনাস ভি2। তো সমবিভব তল মানে ভি1ও যা হবে, যা ভি2ও তাই হবে, ভি1 আর ভি2 সেম হবে। তো বলাই তো আছে সমবিভব তল, তাহলে কি হবে? কিউ ইন্টু জিরো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সর্বদা শূন্য। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হলে দ্বিমেরুটির উপর প্রযুক্ত লব্ধি বল ও লব্ধি টর্ক কেমন হবে? দেখো টাও ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা, ঠিক আছে? তো তোমরা জানো এটা টর্কের রাশিমালা হয়, কিন্তু লব্ধি বল সবসময় শূন্য হবে। কেন বলো তো? মনে করো এইদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তুমি একটা তড়িৎ দ্বিমেরুকে ঠিক এই জায়গায় রেখে দিয়েছো, এইটা প্লাস আধান, এইটা মাইনাস আধান। তো প্লাস আধান আধানের ওপর এই দিকে কাজ করবে কিউই, আর মাইনাস আধানের ওপর এই দিকে কাজ করবে মাইনাস কিউই। তাহলে মোট বল কত? কিউই মাইনাস কিউই মানে জিরো। তাহলে মোট বল শূন্য, কিন্তু টর্ক কাজ করবে। টর্ক অশূন্য হতে পারে, বল শূন্য কিন্তু টর্ক অশূন্য হতে পারে। কোনো একটি অঞ্চলে তড়িৎ বিভব সর্বদা ধ্রুবক, ঠিক আছে? ওই অঞ্চলের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? একটা কথা মাথায় রাখবে, ধ্রুবক, হ্যাঁ বাদ দাও, ধ্রুবক লেখা আছে। ভি যদি কনস্ট্যান্ট হয় না, ভি যদি কনস্ট্যান্ট হয়, তো আমরা জানি ই সমান মাইনাস ডিভিডিআর দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, সর্বদা শূন্য। একটি ফাঁপা পরিবাহী গোলকের ভেতরে একটি শূন্যস্থান রয়েছে, গোলকটিতে বহিরাগত আধান দিলে ভেতরের শূন্যস্থানে তড়িৎ প্রাবল্য কত হবে? দেখো, একটা ফাঁপা পরিবাহী গোলকের ভেতরে যদি শূন্যস্থান থাকে না, এবার গোলকটিতে তুমি মনে করো বাইরে থেকে আধান দিলে, মানে গোলকটিতে বহিরাগত আধান দিলে ভেতরের শূন্যস্থানে তড়িৎ প্রাবল্য কি হবে? তো এটা একটা গোলক, এখানে পজিটিভ আধান আছে, ভেতরের সব জায়গায় ভি কনস্ট্যান্ট, আর ভি কনস্ট্যান্ট হলে ই কত হয়? জিরো হয়, এটা মাথায় রাখবে। তাহলে সুষমভাবে আহিত গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র সবসময় শূন্য, আর বিভব কত? বিভব হচ্ছে কনস্ট্যান্ট। স্যার কনস্ট্যান্ট মানে মান কত? সারফেসে যা হবে বিভব ভেতরেও তাই হবে, সেটা 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, ঠিক আছে? নেক্সট, পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে মুক্ত ইলেকট্রনের স্থিতিকাল বা রিল্যাক্সেশন টাইম এবং ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের কি পরিবর্তন হবে? ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করো। হ্যাঁ, কিছু কিছু এখানে এই ইকুয়েশন টাইপিং মিস্টেক আছে বলে জাস্ট এরকম হয়ে গেছে, এটা লেটেক ফরম্যাটে চলে এসছে। ঠিক আছে, আমি কোশ্চেন বলে দিচ্ছি, শুনে নাও। পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে, মানে কোনো একটা কারেন্টের তার আছে, যখন তুমি তাপমাত্রা বাড়িয়ে দেবে তখন এদের যে রিল্যাক্সেশন টাইম বা যেটা শ্লথনকাল বলি, শ্লথনকাল বা স্থিতিকাল, সেটা কি হবে? দেখো, তুমি যখন তাপমাত্রা বাড়াবে না, ইলেকট্রনগুলো না একে অপরের সঙ্গে আরো স্পিডে ধাক্কা মারবে। কি হয় জানো তো? যখন একটা কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তখন কিন্তু ইলেকট্রন যায়। তো ইলেকট্রন যখন এইদিকে যায় না, তখন ইলেকট্রন কিন্তু আরো বাকি ইলেকট্রনগুলোর সঙ্গে সংঘর্ষ করে। ঠিক আছে, তো তুমি যখন তাপমাত্রা বাড়িয়ে দেবে তখন কিন্তু আরো স্পিডে সংঘর্ষ হবে। এর ফলে কি হবে? এই যে শ্লথনকাল, যেটাকে আমরা টাও বলি, সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, শ্লথনকাল কি বলতো? এই যে দুটো সংঘর্ষের মাঝে যে টাইমটা লাগছে, এইটা হচ্ছে শ্লথনকাল। দুটো সংঘর্ষের মাঝে এখানে একটা সংঘর্ষ, এখানে একটা সংঘর্ষ, এই মাঝে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে শ্লথনকাল। সেই সময়টা সে রিল্যাক্স করছে, রিল্যাক্সেশন টাইম। এবার ভিডির আর একটা ফর্মুলা হয়, তোমরা খাতায় নোট করে নেবে, ভিডি ইকুয়াল টু ই টাও বাই এম। ভিডি ইকুয়াল টু ই টাও বাই এম, এটা অবশ্যই খাতায় নোট করে নেবে। এটাকে বলা হয় অনুপ্রবাহ বেগ। স্যার অনুপ্রবাহ বেগ এটা আবার কি জিনিস? ইলেকট্রনগুলো মোটামুটি যে গড় বেগ নিয়ে চলাচল করে, ধাক্কাধাক্কি করার পরে যে বেগটা পড়ে থাকে, যে বেগ নিয়েও চলাচল করে, সেটাকে বলি আমরা অনুপ্রবাহ বেগ, ভিডি, বা বিচলন বেগ, একই কথা, বা ড্রিফট ভেলোসিটি। তো সেটা হচ্ছে ই টাও বাই এম। তো এই টাও যদি কমে যায় তাহলে তো ভিডিও কমে যাবে। তাহলে কি হবে? কি হবে? অপশন বি। কি না, টাও কমে, ভি কমে, দুটোই কমে।
নিচের কোন ডিভাইসটি ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ একটি অওহমীয় পরিবাহী? দেখো, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ডায়োড কিন্তু ওহমের সূত্র মানে না। তামার তার, নাইক্রোম তার, অ্যালুমিনিয়াম রড, এইগুলো সবই তো ধাতু। তাহলে এরা ওহমের সূত্র মানবে, সেমিকন্ডাক্টর ওহমের সূত্র মানে না। তার মানে কি হয় স্যার? তার মানে সেমিকন্ডাক্টরের যে আইভি লেখচিত্র সেটা নন লিনিয়ার হয়। কি হয়? নন লিনিয়ার, সরল লেখা হয় না। আর ওহমের সূত্র যারা মানবে তাদের লেখচিত্র এরকম হবে। ঠিক আছে? এবার দেখো, এবার আমি আরেকটা কথা বলি, তোমাকে কোশ্চেন দিতে পারে যে সেমিকন্ডাক্টরে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে না কমে? সেমিকন্ডাক্টরে উষ্ণতা বাড়ালে রোধ কমে, আর ধাতুর ক্ষেত্রে বাড়ে। তাপমাত্রা বৃদ্ধি করলে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন সিলিকন বা জার্মেনিয়াম এর রোধ কিভাবে পরিবর্তিত হয়? এখনই বলে দিলাম। তাহলে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে রোধ কিন্তু কমে। ঠিক আছে? কারশফের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র যথাক্রমে কোন কোন রাশির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? কেসিএল বললেই আধানের সংরক্ষণ, আর যখনই বলবে কেভিএল তখনই শক্তির সংরক্ষণ, আধান এবং শক্তি। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ছোট কোশ্চেন, মনে রাখবে। হুইস্টন ব্রিজের ভারসাম্য অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হয়? হুইস্টন ব্রিজ কোনটা? যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই জানবে জিনিসটা। হুইস্টন ব্রিজ হচ্ছে এইটা। তো এটা মাঝে গ্যালভানোমিটার থাকে। ঠিক আছে? তো হুইস্টন ব্রিজ যখন এইটা বলি আমরা পি, এটাকে বলি কিউ, এটাকে বলি আর, এটাকে বলি এস। তো যদি পি বাই কিউ সমান আর বাই এস হয়ে যায় তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে? পি কিউ আর এস চারটে রোধ, বুঝতে পেরেছো তো? তো যখন এই চারটে রোধ সেম হয়ে যাবে তখন এই গ্যালভানোমিটার থাকাও যা না থাকাও তাই, কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে সর্বদা কি হবে? শূন্য হবে। তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য সাধারণ ভোল্টমিটারের চেয়ে পোটেনশিওমিটার কেন প্রাধান্য দেওয়া হয়? কেন একটা ইএমএফ মাপার জন্য আমরা পোটেনশিওমিটারকে বেশি গুরুত্ব দিই, যেটা ভোল্টমিটার দিয়ে কাজ মিটে যেত? তার কারণ হচ্ছে এর রোধ অত্যন্ত কম। না, এরকম মোটেও না। এটি বর্তনী থেকে কোনো তড়িৎ প্রবাহ গ্রহণ করে না। একদম ঠিক। পোটেনশিওমিটার বর্তনী থেকে কোনো তড়িৎ প্রবাহ গ্রহণ করে না। নাল পয়েন্ট আগে আসে, তারপরে কাজ হয়। তাই বর্তনী থেকে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ গ্রহণ করে না। সেই জন্য আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি। বুঝতে পেরেছো? তো চলো, এই কটাই ছিল কোশ্চেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।